আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। এবার ইসলাম অবমাননাকর কার্টুন প্রকাশ করায় ফ্রান্সকে হুঁশিয়ারি রাশিয়ার। দেশকে বাঁচাতে যুদ্ধে যাচ্ছেন আর্মেনীয় প্রধানমন্ত্রীর স্ত্রী। কুর্দিদের না সরালে সিরিয়ায় সামরিক হামলার হুমকি তুরস্কের। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ আন্তঃদলীয় গ্রুপের। ইসলাম ভীতির বিরুদ্ধে মুসলমানদের সম্মিলিতভাবে এক হওয়ার ডাক ইমরান খানের। 200 অভিবাসী নিয়ে নৌকাডুবি, 160 জনের মৃত্যু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলোতে ইসলাম অবমাননাকর কার্টুন প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো থেকে বার্তা সংস্থা রিয়া নোভোস্তি জানিয়েছে, দেশটি বলেছে কোনো ধর্মীয় বিশ্বাসের প্রতি অবমাননা ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অনুভূতিতে আঘাত হানা রাশিয়ার দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল মস্কোয় সাংবাদিকদের বলেন, ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করার কারণে ফ্রান্সের সহিংসতা বেড়ে গেছে। কাজে সবার আগে এই ধরনের অবমাননাকর কার্যকলাপ বন্ধ করতে হবে। সম্প্রতি স্যামুয়েল প্যাটটি নামক ফ্রান্সের একজন শিক্ষক তার ক্লাসের শিক্ষার্থীদের বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করার পর এক হামলায় নিহত হন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ওই হত্যাকাণ্ডের জন্য তার দেশের মুসলমানদের দায়ী করেন এবং দাবি করেন মুসলমানরা ফ্রান্সকে ধ্বংস করে ফেলতে চায়। ম্যাক্রন আরও ন্যাক্কারজনক বক্তব্যে ঘোষণা করেন, ফ্রান্সে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ বন্ধ হবে না, এটি অব্যাহত থাকবে। তার এই বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশ, ভারত ও ইরান সহ গোটা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। মুসলিম বিশ্বে প্রতিবাদ জোরদার হওয়ার পরও ফরাসি প্রেসিডেন্ট প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে ফ্রান্সে এই ধরনের কার্টুন ছাপানো কখনোই বন্ধ হবে না। প্রকাশ্যে তিনি একথাও বলেন, সারা বিশ্বে ইসলাম ধর্ম সংকটের মধ্যে রয়েছে। গতকাল রাশিয়ার রাজধানী মস্কোয় ফরাসি দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন দেশটির হাজার হাজার মানুষ। এদিকে সীমান্তে চলছে তুমুল লড়াই, উত্তেজনা দেশ জুড়ে। এর মধ্যেই যেন আশার প্রতীক হয়ে দেখা দিয়েছেন এক নারী। প্রধানমন্ত্রীর স্ত্রী নিজেই রওনা দিয়েছেন যুদ্ধের ময়দানে। এটা কোনো কল্পকাহিনী নয়, বাস্তবেই ঘটেছে এই ঘটনা। আজারবাইজানের বিপক্ষে যুদ্ধ করতে যাচ্ছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের স্ত্রী অ্যানা হাকোবিয়ান। সম্প্রতি অ্যানা নিজেই ফেসবুকে একটি স্ট্যাটাস জানিয়েছেন, আপাতত একটি সেনাঘাঁটিতে 12 জন নারী সৈনিকের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। কয়েকদিনের মধ্যেই সীমান্ত সম্মুখ লড়াইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। 42 বছর বয়সী অ্যানা হাকোবিয়ানের কথায়, শত্রুপক্ষের হাতে আমাদের সম্মান ও মাতৃভূমি কোনোটাই তুলে দেব না। অবশ্য অ্যানা একা নন, যুদ্ধে নেমেছেন আর্মেনীয় প্রধানমন্ত্রী পরিবারের অন্যান্য সদস্যরাও। প্রধানমন্ত্রীর ছেলে অ্যাশট প্যাশিনিয়ান বর্তমানে কারাবাখ অঞ্চলে যুদ্ধক্ষেত্রে রয়েছেন। গত 27 সেপ্টেম্বর থেকে বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চলের দখল নিয়ে তুমুল লড়াই চলছে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে। রাশিয়ার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি যুদ্ধ বিরতি চুক্তিও হয়েছিল, কিন্তু সেটা স্থায়ী হয়নি। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কিছুদিন আগে আর্মেনিয়া, আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে ওয়াশিংটনে বৈঠক করেছেন। তবে তাতেও কোনো ফল হয়নি। 1 মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে দুই দেশের মধ্যে শত্রুতা আরও তীব্র হয়েছে। এই সংঘর্ষে 5,000-এর বেশি মানুষ হারিয়েছেন বলে জানা গেছে। যুদ্ধে আজারবাইজানের পক্ষে রয়েছে তুরস্ক, পাকিস্তান সহ একাধিক মুসলিম অধ্যুষিত দেশ। আবার আর্মেনিয়ার পক্ষে রয়েছে ফ্রান্স সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। অপরদিকে সীমান্তের কাছে থেকে যদি কুর্দি সশস্ত্র গ্রুপকে প্রত্যাহার করা না হয়, তাহলে সিরিয়ার উত্তরাঞ্চলে নতুন করে সামরিক হামলার শুরুর হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি বলেছেন, সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক হস্তক্ষেপের বৈধতা আছে তার দেশের। গতকাল দেশের পার্লামেন্টে ক্ষমতাসীন দলের এমপিদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখছিলেন। এদিন তিনি ওই অঞ্চলে টেকসই শান্তি স্থাপন চাইছে না বলে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন। এই সপ্তাহের শুরুর দিকে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুর্কি সমর্থিত সিরিয়ান বিদ্রোহীদের টার্গেট করে বিমান হামলা চালায় রাশিয়া। এ নিয়ে মন্তব্য করতে গিয়ে এরদোগান বলেন, যদি সব সন্ত্রাসীকে প্রত্যাহার করে নেওয়া না হয়, তাহলে আমি প্রতিশ্রুতি দিয়ে আবারও বলছি, যে কোনো সময় সেখানে হস্তক্ষেপ করার বৈধ অধিকার আছে আমাদের, এবং এমন হামলা চালানোর প্রয়োজনীয়তার বিষয় আমরা অনুধাবন করতে পারছি। আর এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। কয়েকদিন আগে সীমান্তবর্তী প্রদেশের হাতের একটি শহরে পুলিশে ধাওয়া করলে সন্দেহভাজন এক কুর্দি যোদ্ধাকে বোমায় উড়িয়ে দেন। এই সময় দ্বিতীয় একজনকে হত্যা করে পুলিশ।
সরকারি ভাষ্যে বলা হয়েছে এরা সিরিয়া থেকে তুরস্কে প্রবেশ করেছিল। এর আগে সোমবার প্রথম বিমান হামলায় হত্যা করা হয় কয়েক ডজন যোদ্ধাকে। এ বিষয়ে এরদোগান বলেন, সিরিয়ার ন্যাশনাল আর্মি ফোর্সের প্রশিক্ষণ সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্য দিয়ে এমন এক ইঙ্গিত দেওয়া হচ্ছে যে এই অঞ্চলে টেকসই শান্তি ও স্বস্তি প্রয়োজন নেই। উল্লেখ্য, জাবালে দেইলা এলাকায় তুরস্কের মদতপুষ্ট সশস্ত্র গ্রুপের সবচেয়ে বড় ক্যাম্পে ওই হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হন। ইদলিবে একেই সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে। মার্চে সেখানে তুরস্ক রাশিয়ার মধ্যস্থতায় একটি চুক্তি হয়েছিল। তারপর সেই এলাকায় এত বড় হামলায় ক্ষিপ্ত হয়ে উঠেছেন এরদোগান। সিরিয়া, ককেসাস ও লিবিয়ায় আঙ্কারা সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে রাশিয়া ও তুরস্কের মধ্যে সম্পর্কের ক্রমাগত টান ধরছে, কারণ ওইসব অঞ্চলে মস্কোরও স্বার্থ আছে। সিরিয়ার দিক দিয়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের প্রধান সমর্থক হল রাশিয়া। অন্যদিকে বিরোধী দলীয় কিছু অংশকে সমর্থন করে তুরস্ক। তুরস্ক সমর্থিত ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট নামের জোটে রয়েছে 11 ফ্রি সিরিয়ান আর্মির অংশ। তাদেরকে সমর্থন দেয় আঙ্কারা, তবে তারা তাদের নেটওয়ার্কের বাইরে রাখে হায়াত তাহরির আল শামকে। আল কায়েদার সঙ্গে তাদের আগে সম্পর্ক ছিল। তারাই উত্তর পশ্চিমাঞ্চলীয় সিরিয়ান প্রদেশের সবচেয়ে বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছে এখন। 2016 সাল থেকে উত্তর পূর্বাঞ্চলীয় সিরিয়ায় বড় 3টি অভিযান চালিয়েছে তুরস্ক। এর মধ্য দিয়ে তারা সীমান্ত এলাকা থেকে আইসিসপন্থী কুর্দি যোদ্ধাদেরকে সরিয়ে নিয়েছে। গত বছর তারা একটি নিরাপদ জোন সৃষ্টির জন্য সিরিয়ান কুর্দি যোদ্ধাদের সরিয়ে নিতে সেখানে যোদ্ধা পাঠায়। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে তারা আলাদাভাবে এই হামলা স্থগিত রাখার চুক্তি করে। এসব চুক্তিতে কুর্দি মিলিশিয়াদের প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অন্যদিকে ব্রিটেনের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তদন্তে অনীহার কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে আন্তঃদলীয় একটি গ্রুপ। এতে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের এমপি এবং পিআররা। রয়েছে জাতীয় নিরাপত্তা বিষয়ক সাবেক একজন উপদেষ্টা। প্রধানমন্ত্রী বরিস জনসন যেন অভিযোগের বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত অথবা সরকারি তদন্ত করতে বাধ্য হন, এই দাবিতে হাইকোর্টে অভিযোগ জমা দিয়েছে এই গ্রুপ। জাতীয় নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার অভিযোগে এই জাতীয় আইনি ব্যবস্থা এটাই প্রথম। আর এই খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। এতে বলা হয়, গত জুলাই মাসে পার্লামেন্টের ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি কমিটি রাশিয়া ইস্যুতে একটি রিপোর্ট প্রকাশ করে। এতে বলা হয়, 2016 সালে অনুষ্ঠিত ব্রেক্সিট বিষয়ক গণভোটে ক্রেমলিন হস্তক্ষেপ করেছিল বলে অভিযোগ আছে। কিন্তু দেখা যায় এই ঘটনায় সরকার বা তার কোনো গোয়েন্দা সার্ভিস তদন্ত করতে ব্যর্থ হয়েছে। ডাউনিং স্ট্রিটকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছিলেন ডাউনিং স্ট্রিটের কাছে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো বিদেশি রাষ্ট্র হস্তক্ষেপ করতে না পারে সেই জন্য একটি আইনগত কাঠামো প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল। কিন্তু এসব সুপারিশে কান দেয়নি প্রধানমন্ত্রীর বাসভবনে 10 ডাউনিং স্ট্রিট। তারা উল্টো বলেছে, সফলতার সঙ্গে ব্রিটেনে বিঘ্ন ঘটাতে মস্কো সফল হয়েছে এমন কোনো প্রমাণ নেই। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসলাম ভীতি ছড়ানোর বিরুদ্ধে মুসলমানদেরকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। এজন্য তিনি মুসলিম বিশ্বের মুসলিম নেতাদের কাছে একটি চিঠি দিয়ে ডাক দিয়েছেন। ওই চিঠিতে তিনি বলেন, সম্প্রতি নেতৃত্ব পর্যায় থেকে যেসব বক্তব্য দেওয়া হয়েছে এবং পবিত্র কুরআন ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার যে ঘটনা ঘটেছে তা মূলত ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলোতে ইসলাম ভীতি বেড়ে চলারই প্রতিফলন। এদিকে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় লাহোর শহরে গতকাল দেওয়া এক বক্তৃতায় ইমরান খান বলেন, ফ্রান্স ও পশ্চিমা দেশগুলোতে মুসলমানদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। ধর্ম পালনকারীদের স্পর্শকাতরতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত। এ সময় তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা সহ মুসলমানদের প্রতি বৈষম্য ও নারীদের হিজাব পরার অনুমতি না দেওয়ায় পশ্চিমা শাসকদের সমালোচনা করেন। এর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে কার্টুন প্রকাশের পক্ষে অবস্থান নেওয়ায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে কঠোর সমালোচনা করেন ইমরান খান। এদিকে সেনেগাল উপকূলে 200 অভিবাসী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা ও জাতিসংঘের অভিবাসী সংস্থা এই ঘটনায় 160 জন ডুবে মারা গেছেন বলে জানিয়েছেন। গতকাল জাতিসংঘের অভিবাসী সংস্থা জানিয়েছে 200 জন যাত্রী নিয়ে নৌকাটি সেনেগালের মৎস্য রাজধানী এম্বর থেকে ছেড়ে যায়। সেখান থেকে ছাড়া কয়েক ঘন্টা পর রাজধানী ডাকার থেকে 100 কিলোমিটার দূরে যাওয়ার পরই নৌকাটিতে আগুন ধরে যায়। দ্রুত সেখানে স্পেন ও সেনেগালের নৌবাহিনীর সদস্যরা পৌঁছায়। এছাড়া জেলেরাও এগিয়ে আসে উদ্ধার কাজে। তারা 60 জনের মতো অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হয়, বাকিরা ডুবে মারা যায়। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।